আমি একজন জাদুকর, কিন্তু সেই কালো রাত্রিতে আমি যা দেখেছিলাম তা কোনো বিভ্রম ছিল না, কোনো ট্রিক ছিল না। সেটা ছিল আদিম, নগ্ন এবং পৈশাচিক এক বাস্তবতা। আমি একজন সাধারণ পেশাদার জাদুকর। আমার এই ছোট ক্যারিয়ারে আমি বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠানে তাস নিয়ে ছোটখাটো খেলা দেখিয়েছি, কখনো বা ছোট কোনো ট্যুরে গিয়ে মানুষকে আনন্দ দিয়েছি। নিজেকে খুব বড় মাপের বিশেষজ্ঞ আমি বলবো না, তবে আমি জাদুকরদের সেই গোপন বৃত্তের অংশ, যাকে বলা হয় ম্যাজিক সার্কেল। পেশাদার জাদুকরদের কাজ দেখতে আমি বরাবরই ভালোবাসি। যখন চোখের সামনে কোনো অসাধারণ খেলা দেখি আর কিছুতেই তার পেছনের রহস্য বুঝতে পারি না, তখন ভেতরে এক ধরনের অদ্ভুত আনন্দ অনুভব করি। সেই কৌতূহলী যে একদিন আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। 1 মাস আগের কথা, ইন্টারনেটের একটি ফোরামের পোস্টে আমি একটি ইউটিউব ভিডিওর লিঙ্ক খুঁজে পেলাম। ভিডিওটির শিরোনাম ছিল 10 বার ম্যাজিক যখন ভয়ানকভাবে ভুল পথে যায়। কৌতূহল সামলাতে না পেরে আমি সেই ভিডিওতে ক্লিক করলাম। আপনারা হয়তো কল্পনা করতে পারেন সেখানে কি ছিল। সেই ভিডিওর বিষয়বস্তু ছিল চরম লোমহর্ষক এবং গা শিউরে ওঠার মতো। ভিডিওটির 7 নম্বর এবং 3 নম্বর স্থানে যে ক্লিপগুলো ছিল, সেগুলো ছিল কাপের নিচে রাখা পেরেকের ম্যাজিক নিয়ে। আপনারা যারা ইংল্যান্ডে থাকেন তারা হয়তো ডারেন ব্রাউনকে এই খেলাটি করতে দেখেছেন। এটি একটি চমৎকার ম্যাজিক, তবে যদি জাদুকর যথেষ্ট দক্ষ না হয় তবে পরিণাম হয় ভয়াবহ। এই খেলায় জাদুকর কয়েকটি কাগজের কাপ ওলটপাল্ট করে দেন, যার মধ্যে একটি কাপের নিচে একটি কাঠের উপর ধারালো পেরেক সোজা হয়ে থাকে। বাকি কাপগুলো ভেতরে ওজন দিয়ে এমনভাবে যাতে বাইরে থেকে সবগুলো কাপ একই ভারীকম মনে হয়। জাদুকর তখন নিজের চোখে কালো কাপড় বেঁধে নেন এবং একজন স্বেচ্ছাসেবীকে তার হাত ধরে সেই কাপগুলোর উপর দিয়ে ঘোরাতে বলেন। এরপর হঠাৎ করেই জাদুকর সেই স্বেচ্ছাসেবীর হাত দিয়ে সজোরে কাপের উপর চাপ দেন এবং কাপটি দুমড়ে মুচড়ে ফেলেন যখন মাত্র 2টি কাপ বাকি থাকে। ঠিক তখনই অদক্ষ জাদুকররা ভুল করে বসেন, আর যখনই ভুল হয় তখনই চারপাশ তাজা লাল রক্তে ভেসে যায়। সেই ভিডিওতে আমি ঠিক তাই দেখেছিলাম, মানুষের হাড় ভাঙার মরমর শব্দ, আর সেই বুক ফাটা আর্তনাদ আমার কানে যেন এখনো বাজছে। কিন্তু সেই ভিডিওর সবচেয়ে ভয়ানক অংশটি ছিল একটি জ্যান্ত মানুষকে করাত দিয়ে 2 ভাগে কাটার দৃশ্য। আমরা সবাই এই বিখ্যাত খেলাটি বারবার দেখেছি, কিন্তু সেই অস্পষ্ট ফুটেজে আমি যা দেখলাম তা পৃথিবীর কোনো মঞ্চে কোনোদিন হওয়ার কথা নয়। মঞ্চের সেই মেয়েটি আতঙ্কে চিৎকার করছিল। হঠাৎ করেই করাতটি যখন চলতে শুরু করল, সেই কাঠের বাক্সটি 2 ভাগে ভাগ হয়ে গেল। সেই চিরধরা ফাঁক দিয়ে তপতপে লাল রক্ত ফোঁটায় ফোঁটায় মেঝেতে পড়তে শুরু করল। হঠাৎ করেই মেয়েটির পা সমেত বাক্সের নিচের অংশটি আলগা হয়ে মেঝেতে এক বিকট শব্দে আছড়ে পড়ল। সেই কর্তিত পায়ের অংশগুলো শেষবারের মতো একবার কেঁপে উঠল, তারপর চিরকালের মতো শান্ত হয়ে গেল। মঞ্চের পর্দাগুলো খুব দ্রুত টেনে দেওয়া হলো এবং শো বন্ধ হয়ে গেল। ভিডিওর নিচের কমেন্ট সেকশনে মানুষ আজেবাজে কথা বলছিল। কেউ বলছিল এটা নকল, কেউ বা ঘৃণা প্রকাশও করছিল। কিন্তু ঠিক তখনই একজন ব্যক্তি সেই ম্যাজিকটির পুরো ভিডিওর লিঙ্ক পোস্ট করল। ভিডিওর শেষে দেখা গেল সেই একই মেয়েটি মঞ্চে আবার উঠে দাঁড়িয়েছে। তার শরীরে কোনো ক্ষত নেই, যেন কিছুই হয়নি। ফোরামের মানুষজন তর্কে মেতে উঠল। কেউ বলল মেয়েটি হয়তো উপরের বাক্সে লুকিয়েছিল আর নিচের অংশে রাখা ছিল নকল মানবদেহ। তর্কের একদম শেষে একজন লিখল, সে হলফ করে বলতে পারে এটা বাস্তব ছিল, কারণ সে নিজে চোখের সামনে এই শো দেখেছে। আমি সেখানে কমেন্ট করলাম, আমি খুবই সন্দিহান। ম্যাজিক মানেই হচ্ছে বিভ্রম বা ইল্লুশন। কাউকে সত্যি সত্যি এভাবে দুটুকরো করা সম্ভব নয়। তবে ফুটেজটি অসাধারণ ছিল। পরের দিনই আমি ট্রিকড ফর লাইফ নামে একজন ব্যবহারকারীর কাছ থেকে একটি ডাইরেক্ট মেসেজ পেলাম।
সেখানে লেখা ছিল হ্যালোবাজ 1987। ভিডিওর ওই লোকটা সামনের মাসে পারফর্ম করতে আসছে। তাকে সবাই দ্য রাশিয়ান বলে চেনে। এটা শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। তুমি চাইলে আমি টিকিটের ব্যবস্থা করে দিতে পারি। আমি উত্তর দিলাম, অবশ্যই, আমি রাজি, দয়া করে জানাও কি করতে হবে। আমি সেই ব্যক্তির উত্তরের অপেক্ষায় থাকাকালীন আবার সেই ভিডিওটি দেখার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম লিঙ্কটি আর কাজ করছে না। সেখানে একটি মেসেজ এলো যে কপিরাইট লঙ্ঘনের কারণে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে। আমি সেই 10টি ভিডিওর মূল লিঙ্কটিও চেক করলাম, কিন্তু সেখানেও কেবল একটি 404 পেজও দেখাচ্ছিল, যেন সেই ভিডিওর কোনো অস্তিত্বই আর নেই। সেদিন শনিবার ছিল। আমি কিছুটা হুইস্কি নিয়ে নেটফ্লিক্সে ব্রেকিং ব্যাড দেখছিলাম। ঠিক তখনই ট্রিকড ফর লাইফ আমাকে একটি লিঙ্ক পাঠালো। আমি সাইটটি দেখে মনে হচ্ছিল যেন 1997 সালের তৈরি। সেখানে সেই ভিডিওর একটি স্থির ছবি দেওয়া ছিল, আর নিচে একটি ফর্ম চিঠির ছবি দেওয়া ছিল। এই ফর্ম মদের ঘরে আমি আমার সব তথ্য পূরণ করলাম, কিন্তু পেমেন্ট সেকশনে গিয়ে দেখলাম সেখানে বিটকয়েন কি জিনিস তা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি ট্রিকড ফর লাইফকে মেসেজ করলাম, আমি বিটকয়েন বুঝি না। সে উত্তর দিল, তুমি আমাকে পেপ্যাল করো, আমি তোমার জন্য টিকিট কিনে দিচ্ছি। আমি কিছুটা ইতস্তত করে লিখলাম, আমি কিভাবে বুঝব যে এটা কোনো স্ক্যাম বা প্রতারণা নয়? সে জবাবে এক বিদ্রুপাত্মক ইমোজি দিয়ে লিখল, তুমি বুঝবে না, কিন্তু একজন জাদুকর হিসেবে তোমার তো 1 মাইল দূর থেকেই কোনো ট্রিক ধরে ফেলার কথা। তার কথা শুনে আমার জিদ চেপে গেল। আমি জিজ্ঞেস করলাম, কত লাগবে? সে বলল, 540 পাউন্ড। আমি চমকে উঠলাম, ওরে বাবা, এত অনেক টাকা! সে বলল, এটা তার যোগ্য। তুমি কি এর আগে তাকে দেখেছ? আমি বললাম, না, এটাই প্রথমবার হবে। সে বলল, আমারও প্রথমবার। আমার পরিচিত কয়েকজন যাচ্ছে, তারা বলছে লোকটা অবিশ্বাস্য। তোমাকে নিজের চোখে এটা দেখতেই হবে। আমি কম্পিউটার ছেড়ে টিভির সামনে গিয়ে বসলাম, কিন্তু কিছুতেই আর মন বসাতে পারলাম না। সেই রহস্যময় জাদুকরের কৌশল জানার জন্য আমার ভেতরে এক ধরনের নেশা কাজ করছিল। আমি আরও হুইস্কি খেলাম এবং গভীর নেশায় ডুবে গেলাম। ভোরের দিকে যখন আমার ঘুম ভাঙল, আমি দেখলাম আমি ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার মাথা ছিঁড়ে যাচ্ছিল। আমি রান্নাঘরে গিয়ে কিছুটা জুস খেলাম এবং হ্যাং ওভার কাটানোর জন্য বেকন ভাজতে শুরু করলাম। ঠিক তখনই আমার ফোনে একটি ইমেইল নোটিফিকেশন এলো। সাবজেক্ট ছিল টিকেট কনফার্মেশন। আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি ইমেইলটি খুলে দেখলাম সেখানে একটি কনফার্মেশন নম্বর এবং একটি ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানাটি ছিল ইউক্রেনের। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মদের ঘোরে আমি আগে অনেক আজেবাজে জিনিস কিনেছি, কিন্তু পূর্ব ইউরোপের কোনো দেশে ম্যাজিক শো দেখার টিকিট কাটব তা কখনো ভাবিনি। কেবল টিকিটই নয়, 540 পাউন্ডের পাশাপাশি এখন আমাকে ফ্লাইটের টিকিট আর হোটেলের জন্য আরও অনেক টাকা খরচ করতে হবে। আমি হুইস্কির বোতলের দিকে তাকালাম, দেখলাম সেটা প্রায় খালি। নিজের ওপর এক তীব্র ঘৃণা আর লজ্জা হলো আমার। আমি ফোরামে লগ ইন করে দেখলাম কাল রাতে নেশার ঘোরে আমি কি কি মেসেজ পাঠিয়েছিলাম। প্রথম মেসেজে লিখেছিলাম, যা থাকে কপালে। দ্বিতীয় মেসেজে আমার সব তথ্য দিয়েছিলাম এবং তৃতীয় মেসেজ জানিয়েছিলাম যে আমি পেপ্যাল করে দিয়েছি। এরপরের ঘটনাগুলো খুব একটা সুখকর ছিল না। আমার বসকে অনেক অনুনয় করে ছুটি নিতে হলো। বিনিময়ে রাজি হতে হলো তার মেয়ের জন্মদিনে ম্যাজিক দেখানোর জন্য। অবাক করার মতো বিষয় হলো ইউক্রেনের ফ্লাইটের টিকিট খুব সস্তায় পেয়ে গেলাম। সেই বিপদের দিনে ওইটুকুই ছিল সামান্য আশার আলো। আমি স্থানীয় একটি দোকান থেকে একটি ট্যাক্সিডো ভাড়া করলাম এবং যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ফ্লাইটটি ছিল অত্যন্ত ঝঞ্ঝাবিক্ষুব্ধ।
আমরা একটি বিশাল বজ্রঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার জীবনের সেই প্রথমবার আমি দেখলাম মেঘের বুক চিরে বিজলি এসে আমাদের প্লেনের একদম ডগায় আঘাত করল। প্লেনের ভেতরে কান্নাকাটি আর চিৎকারের রোল পড়ে গেল। আমি নিজেও খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বিশেষ করে ইউক্রেনের আকাশে কিছুদিন আগেই একটি যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার খবর আমার মাথায় ঘুরছিল। যখন আমরা ল্যান্ড করলাম, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাওয়ার সময় ট্যাক্সিতে আমি একদম চুপচাপ বসেছিলাম। হোটেলটি যখন পৌঁছালাম, দেখলাম সেটা আসলে একটা আস্ত জঞ্জাল। আমি ড্রাইভারকে ইশারায় অপেক্ষা করতে বললাম। হোটেলের রেটিং ছিল 3 তারকা, কিন্তু দেখে মনে হচ্ছিল কোনো পরিত্যক্ত অফিস বিল্ডিং। আমি খুব দ্রুত চেক ইন করে পোশাক বদলে নিলাম। আমি খুশি ছিলাম যে আমাকে এখানে মাত্র 1 রাত থাকতে হবে। হাতে সময় খুব কম ছিল, তাই আমি দ্রুত আবার সেই ট্যাক্সিতে গিয়ে উঠলাম। ড্রাইভারের হাতে প্রিন্ট করা ঠিকানাটি ধরিয়ে দিলাম। ট্যাক্সিটি অন্ধকারের বুক চিরে ছুটে চলল। শহরটি ছিল খুব অদ্ভুত। লন্ডনের মতো কোনো পরিকল্পনা এখানে ছিল না। মনে হচ্ছিল যেন যেখান দিয়ে খুশি রাস্তা বের করা হয়েছে। ট্যাক্সিটি হঠাৎ করেই একটি অন্ধকার গলির মুখে এসে থামল। ড্রাইভার আঙ্গুল দিয়ে গলিটির শেষ মাথার দিকে ইশারা করল। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি কি নিশ্চিত এখানেই? আমি আশা করেছিলাম কোনো রাজকীয় প্রেক্ষাগৃহে খেলাটি হবে। ড্রাইভার শুধু মাথা নেড়ে বলল, আই রাইট। আমি গাড়ি থেকে নামার সাথে সাথেই ট্যাক্সিটি যেন পালানোর ভঙ্গিতে দ্রুত চলে গেল। হঠাৎ করেই এক অজানা বিদেশি শহরে আমি নিজেকে খুব একা অনুভব করলাম। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমার টাক্সিডোটি ভিজে সপসপে হয়ে গেল। পশমি কাপড়টি জলের ভারে ভারী হয়ে আমার শরীরের সাথে সেটে রইল। আমি মনে মনে ভাবলাম, ড্রেসটি ফেরত দেওয়ার সময় ডিপোজিট ফিরে পাব তো? আমি সেই অন্ধকার গলি দিয়ে দৌড়াতে শুরু করলাম। গলিটির শেষ মাথায় একটি জরাজীর্ণ আগুনের সিঁড়ির নিচে একটি দরজা থেকে আবছা আলো আসছিল। আমি সেই দরজায় সজোরে ধাক্কা দিলাম। রংমাখা জিন্স পরা একজন লোক দরজা খুলে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি দুঃখিত, আমি বোধহয় রাস্তা হারিয়েছি। আমি এই জায়গাটি খুঁজছি। আমি আমার হাতের কাগজটি তাকে দেখালাম। সে একটু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ভেতরে আসো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভেতরে ঢুকে মনে হলো যেন কোনো কারখানার করিডোর দিয়ে হাঁটছি। লোকটা সামনের দিকে ইশারা করে বলল, সোজা গিয়ে ডান দিকে। আমার মনের কোণে হঠাৎ করেই হস্টেল সিনেমার কথা মনে পড়ে গেল। আমার মনে হলো এখান থেকে পালানো উচিত, কিন্তু ঠিক তখনই পেছনের সেই ভারী দরজাটি বন্ধ হয়ে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে বুক ধরফরানি নিয়ে সামনের দিকে এগোলাম। নির্জন করিডোরে আমার জুতো শব্দ হচ্ছিল। করিডোরের শেষে থাকা মেটাল দরজাটি আমি ধাক্কা দিয়ে খুললাম, আর তখনই আমি থমকে গেলাম। আমার সামনে এক বিশাল হোলঘর, শত শত মানুষের গুঞ্জন সেখানে। জায়গাটি বাইরে থেকে যেমনই হোক না কেন, ভেতরে সেটা ছিল কোনো রাজপ্রাসাদের মতো। সাদা মার্বেলের তৈরি স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে, আর ছাদ থেকে ঝুলছে কারুকার্যময় ঝাড়বাতি। সেখানে উপস্থিত ডজন ডজন মানুষ দামি স্যুট পরে হাতে শ্যাম্পেন নিয়ে গল্প করছিল। আমি যে পেছনের দরজা দিয়ে ঢুকেছি তাতে কেউ কোনো ভ্রুক্ষেপও করল না। একজন ওয়েটার আমার কাছে এসে শ্যাম্পেন অফার করল। আমি গ্লাসটি হাতে নিলাম, কিন্তু এক চুমুকেই শেষ করার লোভ সামলালাম। আমি একটু দূরে গিয়ে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই লাউড স্পিকারে ঘোষণা হলো, শো শুরু হতে আর 30 মিনিট বাকি। আমি যখন শ্যাম্পেনে চুমুক দিচ্ছি, হঠাৎ পেছন থেকে কেউ চিৎকার করে উঠল, বাজ! আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। একজন অপরিচিত লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, আমি কি আপনাকে চিনি? সে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি ড্যান। আমি একটু দ্বিধায় পড়ে বললাম, আমি তো মনে করতে পারছি না। সে হাসি মুখে বলল, ট্রিকড ফর লাইফ। আমি তোমার টিকিট অর্ডার করেছি। আমি অবাক হয়ে বললাম,
আপনি আমাকে চিনলেন কিভাবে? সে বলল, তোমার ফোরামের অবতার দেখে, সামনাসামনি তোমাকে দেখে খুব ভালো লাগলো। আমি ভাবিনি তুমি সত্যিই আসবে। আমি বললাম, 540 পাউন্ড খরচ করার পর আমি কি আর ঘরে বসে থাকতে পারি? সে বলল, তুমি কি উত্তেজিত? আমি এখানে পৃথিবীর অনেক বড় বড় জাদুকরকে দেখেছি। আমার ভেতরটা কেঁপে উঠল। আমি ড্যানকে জিজ্ঞেস করলাম, ওই জাদুকরের আসল নাম কি? ড্যান রহস্যময় হাসি দিয়ে বলল, কেউ জানে না, তবে সে সেরাদের সেরা। নাম দিয়ে কি হবে? ড্যান তার ঘড়ির দিকে তাকালো। আমাদের এখন সিটে বসা উচিত। আমি মাথা নেড়ে তার সাথে এগোলাম। হলের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে থেকে এক উন্মাদ চিৎকারের শব্দ কানে এলো। লাল মখমলের পর্দার উপর স্পট লাইট পড়ল। সারা হলে হঠাৎ এক গম্ভীর পিনপতন নীরবতা নেমে এলো। পর্দাগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করল। মঞ্চে যখন দ্য রাশিয়ান সামনে এলো, আমি কিছুটা হতাশ হলাম। ভিডিওতে তাকে যেমন কালো চুলের জোয়ান মনে হচ্ছিল, বাস্তবে সে ছিল ধূসর চুলের বয়স্ক এক লোক। উচ্চতাতেও সে বেশ ছোটখাটো, তবে তার চোখগুলো ছিল অন্যরকম তীক্ষ্ণ এবং শীতল। একদল সহকারী মঞ্চে একটি বিশাল লম্ব বাক্স নিয়ে এলো। জাদুকর তার এক সহকারীকে সেই বাক্সের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজায় কয়েকটি তালা লাগিয়ে দিল। সে 3 পর্যন্ত গুনল। এক বলার সাথে সাথে মঞ্চে শব্দ করে আতশবাজি ফাটল, আর চোখের পলকে সেই বাক্সের দেওয়ালগুলো ভেতরের দিকে ধসে পড়ল। বাক্সটি এখন একদম চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু ভেতরে থাকা সেই সহকারী যেন উধাও হয়ে গেছে। সবাই হাততালি দিল, কিন্তু আমি ড্যানকে ফিসফিস করে বললাম, এগুলো তো খুব সহজ ট্রিক, নিচ দিয়ে যাওয়ার গোপন পথ আছে। এরপর মঞ্চে আনা হলো মধ্যযুগীয় কাঠের একটি যন্ত্র, যা দিয়ে মানুষের মাথা এবং হাত আটকে রাখা হয়। জাদুকর দর্শকদের মধ্য থেকে একজনকে স্বেচ্ছাসেবী হিসেবে ডাকল। একটি অল্পবয়সী মেয়ে মঞ্চে উঠে গেল। তাকে সেই যন্ত্রে আটকে রাখা হলো। জাদুকর দর্শকদের দিকে ডিম ছুটতে বলল। হাসাহাসি আর আনন্দের মাঝে মেয়েটির সারা মুখে ডিম মাখানো হলো। এরপর জাদুকর একটি তরবারি হাতে নিল। স্পটলাইটের আলোয় সেই তরবারির ধারালো ফলা চিকচিক করছিল। হঠাৎ করেই এক ঝটকায় সে তরবারিটি নিচে নামিয়ে আনল এবং আমাদের চোখের সামনেই মেয়েটির মাথা আর 2 হাত বিচ্ছিন্ন হয়ে নিচে রাখা ঝুড়িতে পড়ে গেল। পুরো হলের দর্শক পাগলের মতো চিৎকার করে হাততালি দিতে লাগল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো রক্ত নেই, কোনো আর্তনাদ নেই। ড্যান আমার দিকে তাকিয়ে বলল, এখনো কি তোমার সন্দেহ আছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, নিশ্চয়ই মেয়েটি তাদেরই লোক। এটা স্রেফ একটা ট্রিক। কিন্তু শো তখন মাত্র শুরু হয়েছে। আমি জানতাম না যে এরপর যা ঘটতে চলেছে তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দ্য রাশিয়ান মঞ্চের উপর দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমার মনের কথা পড়তে পারছে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই নিষ্ঠুর হাসিটি দেখে আমার রক্ত হিম হয়ে গেল। জাদুর নামে সেই রাতে যা শুরু হতে যাচ্ছিল তা আমাদের কারোরই কল্পনায় ছিল না। সেই হ্যারি হুডিনির বিখ্যাত চীনা ওয়াটার টর্চার শেলের জাদুকরি সমাপ্তি দেখে আমি তখনও বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। প্রেক্ষাগৃহের ওপরের গ্যালারি থেকে দ্য রাশিয়ান যখন জলসিক্ত শরীরে হাত তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করছিল, তখন আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি নিজের অজান্তেই হাততালি দিতে শুরু করলাম। পাশের সিটে বসা ড্যান আমার দিকে তাকিয়ে এক বিজয়ী হাসি দিল। সে যেন তার চোখের ভাষায় আমাকে বলতে চাইছিল, এই হচ্ছে আসল জাদুকরের ক্ষমতা। আমার তর্কের সমস্ত যুক্তি সেই মুহূর্তের জন্য ধুলোয় মিশে গিয়েছিল। আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না যে একটি তালাবদ্ধ জলের ট্যাঙ্ক থেকে একজন মানুষ এত অল্প সময়ে কিভাবে উধাও হয়ে প্রেক্ষাগৃহের ওপরের তলায় পৌঁছে যেতে পারে। একেই হয়তো বলে খাঁটি জাদুকরের নিপুণ হাতস। ঠিক তখনই হলের আলোগুলো আবার জ্বলে উঠল। লাউড স্পিকার থেকে সেই গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো। ঘোষণা করা হলো যে
অনুষ্ঠানের দ্বিতীয় অংশ শুরু হওয়ার আগে এখন 10 মিনিটের বিরতি দেয়া হচ্ছে, কিন্তু ঘোষণার শেষের দিকে সেই ঘোষক কিছু নির্দিষ্ট টিকিটের নম্বর বলতে শুরু করলেন। আমার কান খাড়া হয়ে গেল যখন শুনলাম আমার টিকিটের নম্বরটিও সেই তালিকায় আছে। ঘোষণা অনুযায়ী আমাদের মতো নির্দিষ্ট কয়েকজনকে মঞ্চের পেছনের দিকের একটি দরজা দিয়ে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে ড্যানের দিকে তাকালাম। ড্যান তখন খুশিতে প্রায় লাফিয়ে উঠেছে। সে তড়িঘড়ি করে আমার হাত চেপে ধরল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ড্যান, এসবের মানে কি? আমাদের কেন ভেতরে ডাকা হচ্ছে? ড্যান আমার দিকে তাকিয়ে চোখ টিপে হাসল। সে ফিসফিস করে বলল, আরে বোকা, তুমি কি জানো না এই টিকিটের দাম এত বেশি কেন? আমরা শুধু দর্শক নই, আমরা আজ এই মহাজাগতিক শোর একটি অংশ হতে চলেছি। আমরা মঞ্চে উঠব বাজ। ভাবো একবার, দ্য রাশিয়ানের পাশে দাঁড়িয়ে আমরা ম্যাজিক দেখব। আমার ভেতরে এক অজানা আশঙ্কার শীতল স্রোত বয়ে গেল। আমি ড্যানকে বললাম, আমি আসবে নেই, আমি মঞ্চে যেতে চাই না, আমি এখানে শুধু দেখতে এসেছি। কিন্তু ড্যান নাছোড়বান্দা। সে আমার হাত শক্ত করে ধরে ভিড়ের মধ্য দিয়ে এগোতে শুরু করল। সে প্রায় জোর করেই আমাকে সিট থেকে টেনে তুলল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম আরও 7-8 জন লোক একইভাবে মঞ্চের সেই গোপন দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমার মাথায় তখন কেবল একটি কথাই ঘুরছিল, আমি স্রেফ একজন সাধারণ অপেশাদার জাদুকর। আমি বড়জোর বাচ্চাদের জন্মদিনে তাস নিয়ে 2-1টা খেলা দেখিয়েছি। বড়জোর 50 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেছি। কিন্তু আজ এই থিয়েটারে 400রও বেশি দর্শক বসে আছে, যাদের মধ্যে রয়েছেন পৃথিবীর বিখ্যাত সব জাদুকররা। তাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করার কথা ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমরা যখন মঞ্চের পেছনের সেই সরু করিডোরে ঢুকলাম, পরিবেশটা হঠাৎ করেই বদলে গেল। বাইরের সেই রাজকীয় জাঁকজমক এখানে নেই। করিডোরের দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, মাঝে মধ্যে চুনকাম খসে পড়ছে। মাথার ওপরের টিউবলাইটগুলো টিম টিম করে জ্বলছে আর নিভছে। হঠাৎ করেই আমার গা শিউরে উঠল। পরিবেশটা যেন কোনো এক কসাইখানার কথা মনে করিয়ে দিচ্ছিল ড্যান। অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছিল না। সে তখন সামনের দিকে তাকাচ্ছিল। হঠাৎ সে আমার কাঁধে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, বাজই দেখো, ওটা কি নেম রিডাক্টেড নয়? আমি চোখ কচলে তাকালাম। আমার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। পৃথিবীর অন্যতম সেরা সেই জাদুকর আমাদের দিকেই এগিয়ে আসছিলেন। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে তিনি এখানে উপস্থিত। তিনি আমাদের সামনে এসে থামলেন এবং এক অদ্ভুত উত্তেজনায় কাঁপতে কাঁপতে বললেন, হে গাইস, তোমরাও কি তৈরি? ড্যান সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ। আমি ড্যান আর ও হচ্ছে বাজ। বাজ একটু নার্ভাস হয়ে পড়েছে। সেই বিখ্যাত জাদুকর আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, নার্ভাস হওয়ার কিছু নেই, আমরা সবাই তো আজ এই মুহূর্তটার জন্যই এখানে এসেছি, তাই না? আমি কোনো মতে তোতলাতে বললাম, আমি আসলে বুঝতে পারছি না এখানে ঠিক কি হচ্ছে। তিনি আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর গম্ভীর গলায় বললেন, তুমি বোধহয় বুঝতে পারছো না বাজ। তুমি আজ একজন রিয়েল বা আসল জাদুকরের সান্নিধ্যে আছো। আমি একটু বিদ্রূপের হাসি হেসে বললাম, আসল ম্যাজিক বলে কিছু নেই, সবটাই চোখের ফুল আর হাতের কৌশল। আমার কথা শুনে তিনি হঠাৎ করেই চুপ হয়ে গেলেন। তার চোখের চাউনি বদলে গেল। তিনি ড্যানের দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটা কি সত্যি বলছে? ও কি জানে না ও কোথায় এসেছে? ড্যান শুধু কাঁধ ঝাঁকালো। সেই বিখ্যাত জাদুকর তখন আমার খুব কাছে এগিয়ে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। তিনি খুব নিচু স্বরে বললেন, তাহলে তুমি এখানে কেন এসেছো বাজ? যদি বিশ্বাসই না করো, তবে কেন এই অন্ধকারে পা বাড়িয়েছ? আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, আমি শুধু দেখতে চেয়েছিলাম। তিনি একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন, তারপর বললেন, তাহলে আজ তুমি দেখবে, আজ তুমি সেই
পরম সত্যের অংশ হতে চলেছ, যা আমরা সারা জীবন স্বপ্নে দেখি। ঠিক তখনই মঞ্চের পেছন থেকে এক বিশাল ফেটে পড়ছে। বিরতি শেষ হয়ে গেছে, দ্বিতীয় ভাগের খেলা শুরু হতে চলেছে। আমাদের ৮ জনের একটি লাইন তৈরি করা হলো। সেই লাইনের একদম পেছনে ছিলাম আমি আর ড্যান। একজন সহকারী এসে প্রথম ব্যক্তিকে মঞ্চের দিকে নিয়ে গেল। আমরা পর্দার আড়াল থেকে শুনলাম তার নাম ঘোষণা করা হলো। তারপর মঞ্চে এক মুহূর্তের নীরবতা। সেই নীরবতা ভেঙে হঠাৎ করেই এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। সেই চিৎকার এতটাই তীব্র আর যন্ত্রণাদায়ক ছিল যে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল আতঙ্ক বয়ে গেল। আমি ড্যানকে জড়িয়ে ধরে বললাম, ওটা কিসের শব্দ ড্যান? লোকটা ওভাবে চিৎকার করল কেন? ড্যান তখন ঘোরের মধ্যে ছিল। সে শুধু ফিসফিস করে বলল, চুপ করো বাজ, মনোযোগ দাও, এটা শিল্পের অংশ। মিনিট খানেক পর সেই নীরবতা আবার ফিরে এলো। তারপর দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো। একই ঘটনা আবার ঘটল। কিছুক্ষণ পর আবার সেই রক্ত জল করা চিৎকার। আমার পা তখন ঠকঠক করে কাঁপছে। আমি হঠাৎ লক্ষ্য করলাম মঞ্চ থেকে যে সহকারী ফিরে আসছে, তার সাদা শার্টে ছোট ছোট লাল দাগ লেগে আছে। আমার বুঝতে বাকি রইল না যে ওগুলো কিসের দাগ। ওটা তাজা মানুষের রক্ত। আমি ড্যানকে চুপি চুপি বললাম, ড্যান, ওই লোকটার গায়ে রক্ত লেগে আছে, চলো এখান থেকে পালাই, এখানে কিছু একটা ভয়াবহ ঘটছে। ড্যান আমার কথায় কান দিল না। সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। একের পর এক লোক লাইনের সামনে চলে যাচ্ছে আর মঞ্চের পর্দার আড়ালে হারিয়ে যাচ্ছে। প্রতিবারই একই চিৎকার, আর তারপর এক রহস্যময় নীরবতা। সেই বিখ্যাত জাদুকরও তখন লাইনের সামনে চলে গেছেন। যাওয়ার আগে তিনি আমাদের দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন তিনি কোনো পবিত্র তীর্থযাত্রায় যাচ্ছেন। কিছুক্ষণ পর তাকেও মঞ্চে নিয়ে যাওয়া হলো। এবার চিৎকারটা আগের চেয়েও তীব্র ছিল। আমার মনে হলো যেন কেউ জীবন্ত অবস্থায় কাউকে করাত দিয়ে কাটছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি পেছনে ঘোরার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম সেই লম্বা চওড়া সহকারী দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটা পাথরের মতো শক্ত। পালানোর কোনো পথ নেই। ড্যান তখন লাইনের একদম সামনে। সহকারী তাকে ইশারা করল। ড্যান আমার দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল। সে বলল, উইশ মি লাক বাজ। তারপর সে সেই রক্তমাখা মঞ্চের দিকে পা বাড়ালো। আমি একা দাঁড়িয়ে রইলাম সে অন্ধকার করিডোরে। কয়েক পা এগিয়ে আমি পর্দার আড়ালে উকি দিলাম। যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। মঞ্চের কাঠের মেঝেতে তখন চটচটে লাল রক্তর একটা ছোটখাটো পুকুর তৈরি হয়েছে। ড্যানের জুতো যখন সেই রক্তের ওপর দিয়ে এগোচ্ছিল, তখন এক ধরনের ঘিনঘিনে শব্দ হচ্ছিল। মঞ্চে একটি লম্ব কাঠের বাক্স খোলা রাখা ছিল। ড্যানকে সেই বাক্সের ভেতরে শুইয়ে দেওয়া হলো। জাদুকর দ্য রাশিয়ান তখন একটি ইলেকট্রিক করাত বা চেইন শ হাতে তুলে নিলেন। তিনি যখন করাতটি স্টার্ট দিলেন, তখন এক বিকট শব্দে সারা হলঘর কেঁপে উঠল। নীলচে ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ল। জাদুকর সেই করাতের ফলা নিয়ে ড্যানের শরীরের ওপর এগিয়ে এলেন। ড্যান তখন ভয়ে চিৎকার করছিল। সে বলছিল, থামো থামো, আমি এটা করতে চাই না। কিন্তু দ্য রাশিয়ান যেন কিছুই শুনতে পাচ্ছিলেন না। তিনি ঠান্ডা মাথায় সেই করাতটি ড্যানের পেটের ওপর বসিয়ে দিলেন। করাতের সেই ধারালো দাঁতগুলো যখন ড্যানের মাংস আর হাড় কাটতে শুরু করল, তখন ফিনকি দিয়ে রক্ত ছিটকে এলো। জাদুকরের সারা মুখ আর শরীর ড্যানের রক্তে ভিজে গেল। সামনের সারির দর্শকদের গায়েও সেই তপতপে লাল রক্ত ছিটকে পড়ল। কিন্তু অবাক করা বিষয় হল, দর্শকরা তখন ভয়ে পালাচ্ছিল না, বরং তারা আরও জোরে জোরে হাততালি দিচ্ছিল আর চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। করাতটি যখন ড্যানকে দুভাগে ভাগ করে ফেলল, তখন জাদুকরের সহকারীরা সেই বাক্সের দুই অংশ টেনে দুই দিকে সরিয়ে দিল। আমি দেখলাম ড্যানের পা
দুটো বাক্সের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আছে এবং সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। আমার পেটের ভেতরটা হঠাৎ করেই উল্টে এলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি সেই অন্ধকার করিডোর দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো ট্রিক নয়। দ্য রাশিয়ান আসলে কোনো জাদুকর নন, তিনি একজন পৈশাচিক খুনি। আর এই যে দর্শকরা বসে আছে, তারা সবাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী। আমি বেসমেন্টের দিকে যাওয়ার সিঁড়ি খুঁজে পেলাম। সিঁড়ি দিয়ে নামার সময় আমার কানে তখনও ড্যানের সেই শেষ আর্তনাদ বাজছিল। আমি বেসমেন্টের একটি দরজার সামনে এসে থামলাম। সেটা বোধহয় ইমার্জেন্সি এক্সিট বা জরুরি বের হওয়ার পথ। আমি দরজার হাতল ধরে প্রাণপণ টানলাম, কিন্তু সেটা তালাবন্ধ ছিল। আমি সেই দরজার ওপাশে কিছু মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি দরজার গায়ে কান পাতলাম। ওপাশে একদল মানুষ খুব নিচু স্বরে কোনো এক অজানা ভাষায় মন্ত্র পাঠ করছিল। সেই সুরটা এতটাই ভুতুড়ে ছিল যে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। হঠাৎ আমার কাঁধে একটা ভারী হাত এসে পড়ল। আমি চমকে পেছনে ফিরে তাকালাম। দেখলাম সেই লম্বা চওড়া সহকারী আমার পেছনে দাঁড়িয়ে আছে। সে খুব শান্ত গলায় বলল, মিস্টার বাজ, আপনার এখন নিচে থাকার কথা নয়, আপনার পালা চলে এসেছে। আমি আর্তনাদ করে উঠলাম, কিন্তু সে আমার মুখ চেপে ধরল এবং আমাকে টেনে হিঁচড়ে আবার সেই রক্তমাখা মঞ্চের দিকে নিয়ে যেতে শুরু করল। আমার চোখের সামনে তখন কেবল ভেসে উঠছিল ড্যানের সেই দ্বিখণ্ডিত দেহ আর জাদুকরের সেই পৈশাচিক হাসি। আমি কি তবে আজ এই মঞ্চেই শেষ হতে চলেছি? আসল ম্যাজিক দেখার শখ কি আমার জীবনের শেষ শখ হতে চলেছে? সেই দীর্ঘকায় রক্ষী আমাকে কোনো দয়ামায়া ছাড়াই বেসমেন্টের ওই স্যাঁতস্যাঁতে দেওয়ালের দিক থেকে টেনে আনল। আমার সারা শরীর তখন তুষার শীতল ভয়ে কাঁপছিল। ওই মেটাল দরজার ওপাশ থেকে আসা সেই নিচু স্বরের মন্ত্রোচ্চারণ আমার কানে এখনো এক অদ্ভুত তন্দ্রার মতো বাজছিল। সেই ভাষা আমি বুঝিনি, কিন্তু তার সুর ছিল পৈশাচিক। আমি যতই বাধা দেওয়ার চেষ্টা করছিলাম, সেই রক্ষীর হাতের মুঠি আমার উপর ততই শক্ত হচ্ছিল। সে আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না। করিডোরের আবছা আলোয় আমি দেখলাম তার চোখের মণিগুলো যেন কোনো পাথরের মতো স্থির। সে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল সেই রাজকীয় হলো ঘরের দিকে। আমি যখন আবার সেই বিশাল থিয়েটারে প্রবেশ করলাম, তখন চারপাশের পরিবেশ দেখে আমার মাথা ঘুরে গেল। ওই অন্ধকার করিডোর আর রক্তমাখা মঞ্চের যে ভয়াবহ দৃশ্য আমি দেখে এসেছি, তার সাথে এই হোলের জাঁকজমকের কোনো মিল নেই। শত শত মানুষ তখনও তাদের হাতে রাখা দামি ক্রিস্টালের গ্লাসে শ্যাম্পেন নিয়ে আড্ডা দিচ্ছিল। তারা একে অপরের সাথে হাসাহাসি করছিল, যেন কিছুক্ষণ আগে মঞ্চে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী হত্যাকাণ্ড তাদের কাছে স্রেফ একটা সাধারণ বিনোদন। আমি বুঝতে পারছিলাম না তারা কি সত্যিই ওই রক্ত দেখেনি, তারা কি ড্যানের সেই আর্তনাদ শোনেনি। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার ভেতরে জমানো সেই তীব্র আতঙ্ক হঠাৎ করেই এক ভয়াবহ চিৎকারে ফেটে পড়ল। আমি হোলের মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করে উঠলাম, আপনারা থামুন, ও একজন খুনি, ও সবাইকে মেরে ফেলছে। মঞ্চের ওপরে যা হচ্ছে তা কোনো ট্রিক নয়, ওটা একটা জ্যান্ত কসাইখানা। ওই লোকটা সবাইকে খুন করছে। আমার চিৎকারে সারা হলঘর মুহূর্তের মধ্যে পিনপতন নিস্তব্ধ হয়ে গেল। চারপাশের সেই হাসি খুশি মুখগুলো হঠাৎ করেই পাথরের মতো শক্ত হয়ে আমার দিকে তাকাতে শুরু করল। ওয়েটাররা তাদের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। শত শত মানুষের দৃষ্টি তখন আমার ওপর নিবদ্ধ। আমি হাঁপাতে হাঁপাতে আবার চিল্লাম, আমি নিজের চোখে দেখেছি ড্যান মারা গেছে। ওই বিখ্যাত জাদুকরকেও ও মেরে ফেলেছে। আপনারা কেন চুপ করে আছেন? পুলিশ ডাকুন, আমাদের এখান থেকে পালাতে হবে। ঠিক তখনই একজন ওয়েটার খুব শান্ত ভঙ্গিতে আমার কাছে এগিয়ে এলো। সে তার এক হাত তুলে
আমাকে থামানোর ইশারা করল এবং অত্যন্ত নিচু গলায় বলল, শান্ত হন স্যার, আপনি ভুল দেখছেন, নিজেকে সামলান। আমি তার হাত ঝটকিয়ে সরিয়ে দিলাম। আমি হোলের পেছনের সেই বিশাল এক্সিট ডোরের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু সেখানে পৌঁছে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। দরজার যেখানে ল্যাচ বা হাতল থাকার কথা, সেখানে কিছুই নেই। দরজাটা দেওয়ালের রঙের সাথে এমনভাবে মিশে আছে যে সেটা খোলার কোনো পথই আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি উন্মত্তের মতো দেওয়ালের গায়ে আঁচড় কাটতে শুরু করলাম। আমাকে বের হতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আমি আর্তনাদ করছিলাম। ঠিক তখনই হঠাৎ করেই থিয়েটারের সব আলোগুলো নিভে গেল। পুরো ঘরটা এক ঘন কালো ডার্কনেসের মধ্যে ডুবে গেল। আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিলাম। তখনই মঞ্চের ওপর সেই তীব্র স্পটলাইট জ্বলে উঠল। লাউড স্পিকারে ঘোষণা করা হলো, ভদ্রমহিলা ও মহোদয়গণ, দয়া করে আমাদের আজকের প্রধান জাদুকর দ্য রাশিয়ান এবং তার চমৎকার ভলান্টিয়ারদের জন্য করতালি দিন। আমি জমে গেলাম। আমার হাতের তালু থেকে ঘাম ঝরছিল। সেই স্পটলাইটের আলো হঠাৎ করেই দর্শকদের ওপর দিয়ে ঘুরে এসে ঠিক আমার ওপর এসে থামল। আমি অন্ধ হয়ে যাওয়ার মতো সেই তীব্র আলোর দিকে তাকিয়েছিলাম। রক্ষীটি আবার আমার পাশে এসে দাঁড়াল, কিন্তু এবার সে আমাকে ধরল না, বরং সে নিজেও হাততালি দিতে শুরু করল। মঞ্চের পর্দা আবার সরে গেল। দ্য রাশিয়ান মঞ্চের একদম মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু করে দর্শকদের অভিবাদন গ্রহণ করছিল। তার সেই ধূসর চুল আর ছোটখাটো শরীরটা আলোর নিচে এক অদ্ভুত রূপ নিয়েছে। এরপর যা ঘটল তা দেখে আমার নিজের চোখের ওপর বিশ্বাস হারিয়ে গেল। মঞ্চের এক পাশ থেকে একে একে সেই সব মানুষগুলো হেঁটে আসতে শুরু করল, যাদের আমি কিছুক্ষণ আগে মঞ্চের ওপর রক্তাক্ত অবস্থায় ছিন্ন ভিন্ন হতে দেখেছি। তারা সবাই এখন ধবধবে সাদা হোয়াইট স্যুট পরে আছে। তাদের চেহারায় কোনো ক্ষতের চিহ্ন নেই, কোনো যন্ত্রণার ছাপ নেই। সবার শেষে মঞ্চে উঠে এলো ড্যান। হ্যাঁ, ওটাই ড্যান। ওর সেই চিরচেনা হাসি মুখ, সেই চঞ্চল চাউনি। সে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়ছিল, এমনকি সেই বিখ্যাত জাদুকর যাকে আমি নিজের চোখে দ্বিখণ্ডিত হতে দেখেছি। তিনিও অত্যন্ত প্রফুল্ল চিত্তে মঞ্চে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। দর্শকরা তখন আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ছিল। আমার মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি তবে পাগল হয়ে গেছি? ওই রক্ত, ওই কাটা পা, ওই চেইনশ বা করাতের বিকট শব্দ, সব কি তবে আমার হ্যালুসিনেশন ছিল? নাকি এই মানুষগুলো কোনো প্রেতাত্মা? আমি কোনো মতে টলতে টলতে হলঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। দ্য রাশিয়ান মঞ্চ থেকে আমার দিকে তাকিয়ে একবার হাসল। সেই হাসিটা ছিল অত্যন্ত শীতল এবং রহস্যময়। শো শেষ হওয়ার পর দর্শকরা ধীরে ধীরে হলঘর থেকে বেরিয়ে যেতে শুরু করল। তারা যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন অনেকে আমার কাঁধ চাপড়ে বলছিল, দারুণ অভিনয় করেছেন স্যার। শোর শেষের দিকে আপনার ওই চিৎকারটা পুরো ম্যাজিকটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। আমি শুধু ফ্যালফ্যাল করে তাদের দিকে তাকিয়েছিলাম। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। হলঘরের বাইরে সেই বিশাল করিডোরে আমি ড্যানকে খুঁজে পেলাম। সে তখন তার বগলে একটা কার্ডবোর্ড বাস্ক নিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সে দাঁত বের করে হাসল। সে এগিয়ে এসে বলল, চমৎকার কাজ করেছ বাজ। তোমার ওই চিৎকারটা না থাকলে শোর শেষটা এতটা রিয়েল মনে হতো না। আমি ড্যানকে এক ধাক্কায় দেওয়ালের দিকে সরিয়ে দিলাম। আমি তীব্র আক্রোশে চিল্লালাম, কি সব আজে বাজে কথা বলছো ড্যান? আমি নিজের চোখে তোমাকে করাত দিয়ে কাটতে দেখেছি। ওই রক্ত কোথা থেকে এলো? তুমি এখন জ্যান্ত হলে কিভাবে? ড্যান আমার পাগলামি দেখে একটু লজ্জিত হলো। ঠিক তখনই আমাদের পাশে এসে দাঁড়ালেন সেই বিখ্যাত জাদুকর। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, শান্ত হও বাজ। ড্যান ঠিকই বলেছে। দ্য রাশিয়ান আসলে চান না যে তার শোতে কোনো নকল অভিনয় বা শিল ব্যবহার করা হোক। তিনি চেয়েছিলেন দর্শকদের মধ্যে এমন কেউ থাকুক
যে সত্যি ভয় পাবে। ড্যান আমাদের বলেছিল যে তুমি একজন পারফেক্ট ক্যান্ডিডেট। আমি মাথা চেপে ধরলাম। তার মানে এই সবটাই একটা নাটক ছিল। ওই রক্ত, ওই আর্তনাদ। ড্যান অপরাধীর মতো মুখ করে বলল, আই অ্যাম সরি বাজ। তোমাকে আগে বললে তুমি ওরকম রিয়েল রিয়াকশন দিতে পারতে না। দ্য রাশিয়ান আসলে চেয়েছিলেন সাধারণ মানুষের মনে ম্যাজিক নিয়ে এক তীব্র সংশয় তৈরি করতে। আর তুমি সেটা খুব ভালোভাবে করেছ। সেই বিখ্যাত জাদুকর তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার হাতে দিলেন। তিনি বললেন, তুমি অনেক সাহসী ছেলে। যদি কখনো আমার শো দেখতে চাও আমাকে জানিও, আমি তোমাকে ব্যাকস্টেজ পাস দিয়ে দেব। তিনি একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। ড্যান তার হাতের বাস্কটি একটু খুলে আমাকে দেখালো। ভেতরে ছিল তার সেই টাক্সিডো, যেটা এখন কয়েক হাজার টুকরো হয়ে ছিঁড়ে আছে। সে হাসতে হাসতে বলল, ভাগ্যিস এটা আমার নিজের স্যুট ছিল, ভাড়া করা নয়, নইলে আমায় জরিমানা দিতে হতো। আমি ড্যানের দিকে ঘৃণা ভরে তাকালাম। এই মানুষগুলো ম্যাজিকের নেশায় এতটাই অন্ধ যে তারা অন্যের মানসিক অবস্থাকে নিয়ে খেলা করতেও দ্বিধাবোধ করে না। আমি কোনো কথা না বলে হোটেলের দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম। ড্যান পেছন থেকে ডাকল, আরে শোনো বাজ, লিমো দাঁড়িয়ে আছে, চলো একসাথে যাই। আমি তার কথায় কোনো উত্তর দিলাম না। আমি যখন ট্যাক্সিতে করে হোটেলের দিকে ফিরছিলাম তখন আমার হাত কাঁপছিল। ইউক্রেনের সেই অন্ধকার রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল কোনো এক পৈশাচিক জগৎ থেকে আমি ফিরে আসছি। হোটেলে পৌঁছে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার স্বপ্নের মধ্যে বারবার ফিরে আসছিল সেই বেসমেন্টের সুর আর ড্যানের ওই ছিন্ন ভিন্ন শরীর। পরের দিন সকালে আমি তড়িঘড়ি করে ইংল্যান্ডে ফিরে এলাম। আমার মনে হয়েছিল লন্ডনে ফিরলে হয়তো এই বিভীষিকা থেকে মুক্তি পাব। আমি অনেক দিন সেই জাদুকরদের অনলাইন ফোরামে লগ ইন করিনি। আমি চেয়েছিলাম এই পুরো ঘটনাটা চিরকালের মতো ভুলে যেতে। কিন্তু কৌতূহল বড় ভয়ানক জিনিস। প্রায় 2 সপ্তাহ পর আমি আবার সেই ফোরামটি খুললাম। সেখানে একটা নতুন পোস্ট দেখে আমার বুকটা ধক করে উঠল। পোস্টটি ছিল সেই বিখ্যাত জাদুকরকে নিয়ে। সেখানে লেখা ছিল যে তিনি তার পরবর্তী সব ট্যুর বাতিল করেছেন এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোরামের মানুষজন নানা ধরনের আজেবাজে কমেন্ট করছিল। কেউ বলছিল তিনি ড্রাগসের নেশায় ডুবেছেন, কেউ বলছিল তিনি রিটায়ার করেছেন। ঠিক তখনই আমার ইনবক্সে একটা ডাইরেক্ট মেসেজ এলো। মেসেজটি পাঠিয়েছিল ট্রিকড ফর লাইফ ওরফে ড্যান। আমি কাঁপা হাতে মেসেজটি ওপেন করলাম। সেখানে কোনো লেখা ছিল না, শুধু একটি ছবি ছিল। ছবিটা ছিল ড্যানের নিজের পেটের ওপরের অংশের। আমি জুম করে দেখলাম ড্যানের পেটের ওপর দিয়ে একটি লম্বা বেগুনি রঙের দাগ চলে গেছে। দেখে মনে হচ্ছে যেন কেউ তার শরীরটাকে মাঝখান থেকে চিরে ফেলেছিল, আর সেটা খুব বাজেভাবে জোড়া লাগানো হয়েছে। সেই দাগের পাশ থেকে কালো পচা রক্ত চুইয়ে পড়ছে। ছবির নিচে একটি মাত্র লাইন লেখা ছিল। ড্যান লিখেছে, বাজ, দয়া করে আমাকে সাহায্য করো, আমি মনে হয় ঠিক নেই। আমার মনে হচ্ছে সেই জাদুর প্রভাবও এখন ফুরিয়ে যাচ্ছে। আমি মেসেজটি পড়ে পাথরের মতো বসে রইলাম। আমি তাকে উত্তর দিলাম যে সে যেন দ্রুত কোনো হাসপাতালে যায়। কিন্তু আজ 48 ঘন্টা হয়ে গেছে। ড্যানের কাছ থেকে আর কোনো উত্তর আসেনি। আমার ফোনের স্ক্রিনটা যখন অন্ধকারে জ্বলে ওঠে আমি তাকাতে ভয় পাই। আমার মনে হচ্ছে সেই রাশিয়ান জাদুকরের খেলা এখনো শেষ হয়নি। জাদুর আড়ালে যে অন্ধকার সত্যটা লুকিয়েছিল তা এখন একে একে সবার প্রাণ নিতে শুরু করেছে। 48 ঘন্টা পার হয়ে গিয়েছে। এই গত 2 দিন ধরে আমি এক মুহূর্তের জন্য 2 চোখের পাতা এক করতে পারিনি। ড্যানের সেই শেষ মেসেজ আর ওই পৈশাচিক ছবিটা আমার চোখের সামনে সারাক্ষণ ভাসছে। লন্ডনের এই মেঘলা আকাশ আর অবিরাম বৃষ্টি যেন আমার মনের সেই গভীর আতঙ্ককে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি ড্যানকে বারবার ফোন করার চেষ্টা করেছি, শত শত মেসেজ পাঠিয়েছি, কিন্তু উপাস থেকে কোনো সাড়া শব্দ নেই।
আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই আমার মনে হলো, আমি কি কেবল নীরব দর্শক হয়ে থাকব, নাকি ড্যানের শেষ আর্তনাদ শুনতে ওর বাড়ির দিকে রওনা দেব? আমি জানতাম না ড্যান ঠিক কোথায় থাকে, কিন্তু ওই টিকিট কাটার সময় আর প্যাল ট্রানজ্যাকশনের ডিটেলস খুঁজতে গিয়ে ওর একটা পুরনো ঠিকানার হদিশ পেলাম। সেটা উত্তর লন্ডনের এক জরাজীর্ণ অ্যাপার্টমেন্টের ঠিকানা। আমি যখন আমার ফ্ল্যাট থেকে বের হচ্ছিলাম, তখন হঠাৎ আয়নায় নিজের দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। আমার নিজের গায়ের রং কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখের নিচে কালচে দাগ। কিন্তু সবথেকে অদ্ভুত লাগলো যখন দেখলাম আমার হাতের আঙুলের নখগুলো কেমন যেন নীলাভ হয়ে আছে। আমি কি অসুস্থ হয়ে পড়ছি, নাকি ইউক্রেনের সেই অভিশপ্ত প্রাসাদের কোনো কালো ছায়া আমাকে অনুসরণ করছে? আমি ট্যাক্সি নিয়ে যখন ড্যানের সেই অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এলাকাটা অত্যন্ত নিস্তব্ধ। রাস্তার আলোগুলো মিটমিট করে জ্বলছে। ড্যানের অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে কেউ চুনকাম করেনি। আমি লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। 3 তলার করিডোরে পা রাখতেই এক অদ্ভুত ঘিনঘিনে দুর্গন্ধ আমার নাকে ঝাপটা মারল। সেটা কোনো সাধারণ আবর্জনার গন্ধ নয়, সেটা ছিল পচনধরা কাঁচা মাংসের এক তীব্র ভ্যাপসা গন্ধ। ড্যানের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। দরজার নিচ দিয়ে গাঢ় খয়েরি রঙের এক ধরনের আঠালো তরল বেরিয়ে আসছে। আমার বুকটা হঠাৎ করেই ধক করে উঠল। আমি ধীর হাতে দরজায় করাঘাত করলাম। কোনো শব্দ নেই। আমি আবার ডাকলাম, ড্যান, ড্যান, তুমি কি ভেতরে আছো? আমি বাজ বলছি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। কেবল এক অদ্ভুত খসখসে শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ মেঝেতে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি আর সময় নষ্ট না করে দরজায় জোরে ধাক্কা দিলাম। দরজাটা আগে থেকেই আধখোলা ছিল। ভেতরে ঢুকতেই সেই পচা মাংসের দুর্গন্ধ এতটাই তীব্র হয়ে উঠল যে আমার বমি হওয়ার উপক্রম হলো। সারা ঘর অন্ধকারে ডুবে আছে। আমি দেওয়ালের সুইচ খুঁজে নিয়ে আলোগুলো জ্বালালাম। ঘরের মাঝখানে ড্যান বসে আছে, কিন্তু সে সোফায় নেই। সে মেঝেতে পিঠ ঠেকিয়ে বসে আছে। তার গায়ে সেই সাদা হোয়াইট স্যুটটি এখনো আছে, কিন্তু সেটা এখন আর সাদা নেই। সেটা এখন রক্ত আর পুঁজ মিশে এক কুৎসিত রূপ নিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, ওহ গড, ড্যান, তোমার একই অবস্থা। ড্যান ধীরে ধীরে তার মাথাটা তুলল। তার চোখের মণিগুলো এখন একদম সাদা হয়ে গিয়েছে। তার ঠোঁট দুটো শুকিয়ে ফেটে রক্ত বের হচ্ছে। সে যখন মুখ খুলল, তখন তার গলার আওয়াজ চেনা যাচ্ছিল না। সে খুব কষ্টে ফিসফিস করে বলল, আমি বলেছিলাম না বাজ, ম্যাজিকটা ফুরিয়ে যাচ্ছে। সে আমাদের ঠকিয়েছে। আমি ড্যানের দিকে এক পা এগোতেই দেখলাম তার পেটের সেই অংশটা যেখানে দ্য রাশিয়ানের সেই চেইন শ বা করাত চলেছিল, সেই জায়গাটা এখন পুরোপুরি আলগা হয়ে গিয়েছে। যেন কেউ এক টুকরো পচা কাপড় দিয়ে তার শরীরের দুটো অংশকে কেবল জোড়া দিয়ে রেখেছিল। ড্যানের শার্টের তলা দিয়ে আমি দেখলাম তার নাড়িভুড়িগুলো কালো হয়ে পচে বেরিয়ে আসছে। কোনো মানুষের জ্যান্ত অবস্থায় এরকম থাকা সম্ভব নয়। ড্যান কাঁপা কাঁপা হাতে ওর সেই কার্ডবোর্ড বাস্কটা আমাকে দেখালো। সে বলল, ওখানে দেখো বাজ, দ্য রাশিয়ান আমাদের সবাইকে এক একটা নাম্বারিং করেছিল। আমরা কেউ ভলান্টিয়ার ছিলাম না, আমরা ছিলাম ওর জাদুর জ্বালানি। সে আমাদের ওই রাতে সত্যিই মেরে ফেলেছিল। ওই যে বেসমেন্টে তুমি মন্ত্রোচ্চারণ শুনেছ, ওটা কোনো নাটক ছিল না। ওটা ছিল এক নিষিদ্ধ নেক্রোম্যান্সি বা মৃতকে জাগিয়ে তোলার বিদ্যা। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। ড্যান বলে চলল, সে আমাদের ওই পৈশাচিক মন্ত্র দিয়ে কয়েক দিনের জন্য জ্যান্ত করে পাঠিয়েছিল। সে আমাদের বলেছিল, আমরা যদি এই সত্যটা কাউকে না বলি তবে আমরা চিরকাল বেঁচে থাকব। কিন্তু ওটা মিথ্যা ছিল। ম্যাজিকটা স্থায়ী হয় না বাজ। যখনই জাদুর সেই ডার্ক এনার্জি বা কালো শক্তি শেষ হয়ে যায়, শরীর আবার
আগের সেই মৃত অবস্থায় ফিরে যেতে শুরু করে, পচন শুরু হয়। ঠিক তখনই ড্যানের ডান হাতটা হঠাৎ করেই কবজি থেকে খসে মেঝেতে পড়ে গেল। কোনো রক্ত বের হল না, কেবল কিছু কালো পোকা সেই কাটা জায়গা থেকে কিলবিল করে বেরিয়ে এলো। ড্যান যন্ত্রণায় চিৎকার করল না, কারণ তার স্নায়ুগুলো তখন আর কাজ করছিল না। সে কেবল মৃত চোখে আমার দিকে তাকিয়ে রইল। সে বলল, বাজ, তুমি কি জানো সেই বিখ্যাত জাদুকর কেন তার ট্যুর ক্যান্সেল করেছে? কারণ সে এখন একটা হিমঘরে লুকিয়ে আছে। সে নিজেকে বরফ দিয়ে জমিয়ে রাখার চেষ্টা করছে যাতে পচনটা আটকানো যায়, কিন্তু কোনো লাভ নেই। আমি ড্যানের সামনে হাঁটু গেড়ে বসলাম, চোখের জল বাদ মানছিল না। আমি বললাম, আমি কি করতে পারি ড্যান? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। ড্যান একটা কর্কশ হাসি হাসল। সে বলল, হাসপাতাল আমাদের কোনো সাহায্য করতে পারবে না বাজ। আমরা তো 1972 সাল থেকেই মৃত। ওই রাশিয়ান জাদুকর আসলে কয়েকশো বছরের পুরনো এক পিশাচ। সে যুগে যুগে আমাদের মতো সাধারণ জাদুকরদের ডেকে নিয়ে যায় এবং তাদের জীবনের বিনিময়ে তার নিজের পৈশাচিক শক্তির খোরাক সংগ্রহ করে। হঠাৎ করেই ড্যানের শরীরের পেছনের অংশ থেকে সেই একই অদ্ভুত সুরের মন্ত্রোচ্চারণ শুনতে পেলাম, যেন ঘরের দেওয়ালগুলো কথা বলতে শুরু করেছে। ড্যান তীব্র ভয়ে কোঁকড়াতে শুরু করল। সে বলল, সে আসছে, সে তার পাওনা আদায় করতে আসছে। ঘরের আলোগুলো হঠাৎ করেই নিভতে আর জ্বলতে শুরু করল। আমি দেখলাম ড্যানের ফ্ল্যাটের কোণে এক বিশাল কালো ছায়া ঘনীভূত হচ্ছে। সে ছায়ার আকার ঠিক দ্য রাশিয়ানের মতো। আমি ড্যানকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ড্যানের শরীরটা হঠাৎ করেই মাঝখান থেকে মড়মড় করে দুভাগে ভাগ হয়ে গেল। সেই রক্তহীন পচা শরীরটা থেকে এক ধরনের কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করল। ড্যান শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল, পালাও বাজ, তুমি এখনো পুরোটা দেখনি। সে তোমার ভেতরেও কিছু একটা ঢুকিয়ে দিয়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমি ড্যানের ফ্ল্যাট থেকে বেরিয়ে করিডোর দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম ড্যানের সেই শেষ গোঙানি আর সেই পৈশাচিক জাদুকরের অট্টহাসি। আমি যখন রাস্তায় এসে পৌঁছালাম, তখন বৃষ্টি আরও তীব্র হয়েছে। আমি নিজের বুকে হাত দিয়ে দেখলাম আমার হৃৎপিণ্ডের স্পন্দন কেমন যেন অনিয়মিত হয়ে গিয়েছে। আমি টলতে টলতে আমার নিজের ফ্ল্যাটে ফিরে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার শার্টের বোতামগুলো খুললাম। আয়নায় নিজের বুকের দিকে তাকিয়ে আমার চিৎকার আটকে গেল। আমার বুকের ঠিক মাঝখান দিয়ে একটা সরু বেগুনি রঙের রেখা ফুটে উঠছে, ঠিক ড্যানের পেটের সেই দাগটার মতো। আমি বুঝতে পারলাম ওই দিন রাতে সেই জাদুকর যখন স্পটলাইটটা আমার ওপর ফেলেছিল, তখনই সে তার জাদুর সেই অদৃশ্য করাত আমার বুকের ওপর দিয়ে চালিয়ে দিয়েছিল। আমি জানতাম না যে আমিও সেই লাইনের অংশ হয়ে গিয়েছিলাম। আমি এখন ঘরে বসে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। আমার ঘড়িতে এখন রাত 12টা বেজে 1 মিনিট। আমি জানি আমার হাতে সময় খুব কম। পচন যে কোনো সময় শুরু হতে পারে। ড্যান বলেছিল ম্যাজিকটা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি আসল ম্যাজিক তো এখন শুরু হলো। সেই রাশিয়ান জাদুকর এখন লন্ডনে। সে তার কাজ শেষ করতে আসছে। আমি আমার ফোনের ইনবক্সে আবার একটা মেসেজ পেলাম। কোনো নাম নেই, শুধু একটা লোকেশন। লন্ডনের একটা পুরনো পরিত্যক্ত হাসপাতালের ঠিকানা, আর তার নিচে লেখা, পরের শোর জন্য তৈরি তো বাজ। আমার আঙুলগুলো এখন আর কাজ করছে না। আমি অনুভবও করতে পারছি আমার শরীরের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। আমি কি তবে স্বেচ্ছায় সেই মৃত্যুর দিকে এগিয়ে যাব, নাকি শেষবারের মতো লড়াই করব সেই দানবের সাথে? জাদুর দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু এই ম্যাজিকটা যে এতটা রক্তিম হবে তা আমি ভাবিনি। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার শরীরের ভেতরটা যেন কোনো এক তুষার শীতল মরুভূমিতে পরিণত হয়েছে। বুকের সেই বেগুনি রেখাটা এখন আর কেবল একটা দাগ নয়, সেটা এখন আগ্নেয়গিরির লাভার মতো জ্বলছে।
ড্যানের সেই খসে পড়া হাত আর পচে যাওয়া শরীরের দৃশ্য আমার মস্তিষ্কের কোষেসে এক বিভীষিকা তৈরি করেছে। ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা সেই পরিত্যক্ত হাসপাতালের লোকেশনটা যেন আমাকে এক অনিবার্য পরিণতির দিকে ডাকছে। আমি জানি এটা কোনো ইনভাইটেশন বা আমন্ত্রণ নয়, এটা হলো আমার জীবনের সেই লাস্ট কল বা শেষ ডাক। আমি কাঁপা হাতে একটা রেইনকোট গায়ে জড়িয়ে নিলাম। আমার আঙুলগুলো এখন এতটাই অবশ যে জিপারটা টেনে আটকানো যেন এক দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। আয়নায় শেষবারের মতো নিজের ফ্যাকাশে মুখটা দেখলাম। চোখের মণিগুলো এখন হলদেটে হয়ে গিয়েছে, ঠিক যেমনটা ড্যানের ক্ষেত্রে দেখেছিলাম। আমি ঘর থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকলাম। ড্রাইভারকে যখন হাসপাতালের ঠিকানাটা বললাম, সে আমার দিকে এক অদ্ভুত করুণা আর ভয় মেশানো দৃষ্টিতে তাকালো। লন্ডনের এই জনমানবহীন রাতে ট্যাক্সিটা যখন সেই পরিত্যক্ত হাসপাতালের সামনে গিয়ে থামল, তখন রাত 1:45। হাসপাতাল বিল্ডিংটা অন্ধকারের মধ্যে একটা বিশাল প্রেতাত্মার মতো দাঁড়িয়ে আছে। চারপাশের নিস্তব্ধতা বা সাইলেন্স এতটাই তীব্র যে বৃষ্টির প্রতিটি ফোঁটা পড়ার শব্দ যেন কামানের গোলার মতো আমার কানে বাজছিল। হাসপাতালের ভাঙা কাঁচের জানালাগুলো দিয়ে ভেতরকার ডার্কনেস বা জমাট বাঁধা অন্ধকার আমাকে উপহাস করছিল। আমি টলতে টলতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে পা রাখতেই সেই পরিচিত ঘিনঘিনে পচা মাংসের গন্ধ আমার নাকে ঝাপটা মারল। তবে এবার তার সাথে মিশে আছে এক তীব্র রাসায়নিক বা ফরমালিনের কড়া কড়া গন্ধ। করিডোর দিয়ে হাঁটার সময় আমার জুতোর শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। হঠাৎ করেই সেই ইউক্রেনের বেসমেন্টের মতো নিচু স্বরের মন্ত্রোচ্চারণ আবার শুনতে পেলাম, তবে এবার সেটা অনেক বেশি স্পষ্ট। আমি শব্দের উৎসদের হাসপাতালের ওল্ড সার্জিক্যাল থিয়েটার বা পুরনো অস্ত্রোপচার কক্ষের দিকে এগোলাম। সেই ঘরের দরজার সামনে আসতেই দেখলাম ভেতর থেকে এক ম্লান নীলচে আলো চুঁইয়ে বেরোচ্ছে। আমি বুক ভরা আতঙ্ক নিয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরের দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এলো। সেই বিশাল হোলঘরের মাঝখানে একটি পুরনো অপারেশন টেবিল রাখা আছে, আর তার চারপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে 7-8 জন মানুষ। তাদের সবার পরনে সেই শ্বেতশুভ্র হোয়াইট স্যুট, কিন্তু তাদের মুখগুলো, ও ঈশ্বর, তাদের মুখগুলো এখন আর চেনার উপায় নেই। গাল বেয়ে মাংস খসে পড়ছে, চোখের কোটরে কেবল অন্ধকার গর্ত। তাদের মধ্যে আমি ড্যানকে চিনতে পারলাম, যদিও তার ডান হাতটা নেই এবং তার পেটের অংশটা এক কুৎসিত কালো গহ্বরে পরিণত হয়েছে। তবুও সেই মরা চোখের চাউনি আমাকে চিনিয়ে দিল। সবাই একযোগে সেই পৈশাচিক মন্ত্র পাঠ করছিল, আর সেই টেবিলের সামনে দাঁড়িয়েছিলেন তিনি, দ্য রাশিয়ান। তার সেই ছোটখাটো শরীরটা এখন যেন দানবীয় এক আকার ধারণ করেছে। তার হাতে সেই একই চেইন শ বা ইলেকট্রিক করাত। তিনি আমার দিকে ফিরে তাকালেন এবং এক তীব্র অট্টহাসি দিলেন। তিনি বললেন, এসো বাজ, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের আজকের গ্র্যান্ড ফিনালে এখনো বাকি। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো যেন মেঝেতে কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। ড্যান এবং বাকি মৃত জাদুকররা আমার চারপাশ ঘিরে ধরল। ড্যান তার ভাঙা গলায় বলল, পালাবার কোনো পথ নেই বাজ। আমরা সবাই এই ইটার্নাল ইল্লুশন বা চিরকালীন বিভ্রমের অংশ। রিয়েল ম্যাজিক কোনো কৌশল নয় বাজ, এটা হলো এক তীব্র রক্তক্ষয়ী চুক্তি। দ্য রাশিয়ান আমার দিকে এগিয়ে এলেন। তার করাতের বিকট শব্দে পুরো সার্জিক্যাল থিয়েটারটা কেঁপে উঠল। তিনি বললেন, তুমি ভাবছিলে আমি জাদুকরদের কেন বেছে নিই? কারণ জাদুকররা সারা জীবন মিথ্যা নিয়ে খেলা করে। তারা মানুষকে ঠকাতে ভালোবাসে, তাই তাদের আত্মাগুলো এক তীব্র অতৃপ্তিতে ভোগে। সে অতৃপ্ত আত্মাগুলোই হলো আমার শক্তির শ্রেষ্ঠ উৎস। আমি তোমাদের ওই রাতে ইউক্রেনে মারিনি বাজ। আমি তোমাদের শরীর থেকে তোমাদের প্রাণশক্তিটুকু শুষে নিয়েছিলাম। ওই বেগুনি রেখাটা হলো আমার মালিকানার
শিলমোহর। আমি আর্তনাদ করে বললাম, আমাদের মুক্তি দাও, আমাদের মেরে ফেলো না। দ্য রাশিয়ান আমার খুব কাছে এসে থামলেন। তার পচা নিঃশ্বাস আমার নাকে এসে লাগল। সে বলল, মরে তো তোমরা ওই রাতেই গিয়েছ বাজ। এখন যা দেখছ তা হলো কেবল আমার জাদুর অবশিষ্ট অংশ। আজকের পর তোমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তোমরা হবে আমার পরবর্তী সোর, সেই অদৃশ্য সহকারী। তিনি হঠাৎ করেই তার হাত বাড়িয়ে আমার বুকের সেই বেগুনি রেখায় স্পর্শ করলেন। এক মুহূর্তের জন্য মনে হলো যেন হাজার হাজার জ্বলন্ত ছুঁচ আমার বুকের ওপর দিয়ে কেউ চালিয়ে দিল। যন্ত্রণায় আমি জ্ঞান হারানোর মতো হয়ে গেলাম। আমি দেখলাম আমার বুকের সেই চামড়াটা মড়মড় করে ছিঁড়ে যাচ্ছে। রক্ত বেরোচ্ছিল না, কেবল এক ধরনের কালো ধোঁয়া আমার শরীরের ভেতর থেকে বেরিয়ে এসে দ্য রাশিয়ানের দেহে প্রবেশও করছিল। ড্যান এবং বাকিরা তখন গোল হয়ে নাচতে শুরু করল। তাদের খসে পড়া অঙ্গগুলো মেঝেতে ছড়িয়ে পড়ছিল। দ্য রাশিয়ান সেই চেইন স্টার্ট দিয়ে আমার পেটের খুব কাছে নিয়ে এলেন। তিনি গর্জন করে বললেন, এবার হলো আমাদের লাস্ট অ্যাক্ট বা শেষ খেলা। মনে রেখো বাজ, দুনিয়ায় রিয়েল ম্যাজিক বলে কিছু নেই, আছে শুধু এক অন্তহীন অন্ধকার। করাতের সেই ধারালো ফলাটা যখন আমার চামড়া স্পর্শ করল, তখন আমি এক তীব্র শীতলতা অনুভব করলাম। ড্যান আমার কানের কাছে এসে শেষবারের মতো ফিসফিস করে বলল, স্বাগতম বাজ, অন্ধকারের জগতে তোমাকে স্বাগতম। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। শেষবারের মতো আমি দেখলাম হাসপাতালের সেই নীলচে আলোটা ধীরে ধীরে লাল রক্তিম রং ধারণ করছে। আমার শরীরের প্রতিটি কোষ যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ছিল। কোনো বেদনা নেই, কোনো শব্দ নেই, কেবল এক আদিম এবং তীব্র ডার্কনেস আমাকে গ্রাস করে নিল। পরের দিন সকালবেলা লন্ডন পুলিশ সেই পরিত্যক্ত হাসপাতাল থেকে ৮-৯টি মানুষের মৃতদেহ উদ্ধার করল। ডাক্তাররা যখন পোস্টমর্টেম করতে গেলেন, তখন তারা এক অদ্ভুত রহস্যের সম্মুখীন হলেন। প্রতিটি দেহের চামড়ায় পচন এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল তারা অন্তত কয়েক দশক আগে মারা গিয়েছে। কিন্তু তাদের পরনের স্যুটগুলো ছিল একদম নতুন এবং ইস্ত্রি করা। কোনো রক্ত নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, কেবল প্রতিটি দেহের বুকের মাঝখানে একটা নিখুঁত বেগুনি রঙের রেখা ফুটে আছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, সেই হাসপাতালের করিডোরে একটি পুরনো ক্যামেরা পাওয়া গিয়েছিল। সেই ক্যামেরার ফুটেজে দেখা গেল মাঝরাত্রে একদল মানুষ মঞ্চে অভিনয় করার মতো অঙ্গভঙ্গি করছে এবং বাতাসের সাথে হাত মিলাচ্ছে। ভিডিওর একদম শেষে একটি ছোটখাটো মানুষের অবয়ব দেখা গেল, যে ক্যামেরার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে স্রেফ মিলিয়ে গেল। ফোরামের সেই ইউটিউব ভিডিওর লিঙ্কটা এখন আবার কাজ করছে, কিন্তু ভিডিওর শিরোনাম বদলে গিয়েছে। এখন সেখানে লেখা 10 জন জাদুকর যারা চিরকালের জন্য নিখোঁজ হয়ে গিয়েছে। আপনি যদি খুব মন দিয়ে ভিডিওর একদম শেষ ফ্রেমটি দেখেন, তবে দেখতে পাবেন সেই জাদুকরের লাইনের একদম শেষে আমি দাঁড়িয়ে আছি। আমার মুখে কোনো হাসি নেই, কিন্তু আমার চোখের সেই শূন্য চাউনি আপনাকে এটাই মনে করিয়ে দেবে যে ম্যাজিক আসলে শেষ হয়ে যায় না। ম্যাজিক কেবল তার রূপ বদলে নেয়। আপনি কি তৈরি আপনার টিকিটটা কাটতে? রাশিয়ান জাদুকর কিন্তু আপনার ঠিকানায় টিকিট পাঠিয়ে দিয়েছেন। আজ রাতে আপনার দরজায় যে কেউ টোকা দিক না কেন, দয়া করে দরজাটা খুলবেন না, কারণ শো এখনো চলছে। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।